গিয়ন তাকে বলে, তুমি কি ভেবেছ আমি তোমার ব্যাপারে কিছুই জানি না? আমি জানি তুমি কে। এই কথা শুনে চেয়ারম্যান অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে চিন্তা করে হয়তো সে তার সত্যিটা জানে। তখনই গিয়ন তাকে বলে, তুমি সাংজের দলে হয়ে আমার বিরুদ্ধে কাজ করছো, তাই না? একমাত্র সাংজে ছাড়া এটা কেউই জানে না যে চেয়ারম্যানের গ্যারাজের পাসওয়ার্ড কি। সেই তোমাকে বলেছে, তাই না? আর তোমার হাতে এত দামি ঘড়ি কোথা থেকে আসলো? তুমি কি জেসিয়ংয়ের হয়ে কাজ করছো আমার বিরুদ্ধে? তখনই গিয়ন তার লোকদেরকে বলে জুনিয়ংকে যেন তারা মেরে ফেলে। তখন জুনিয়ংকে তারা মেরে ফেলতেই যাবে, তখন জুনিয়ং নাটক করতে শুরু করে যে তোমার বাবা তার স্পোর্টস কার দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করিয়ে আমার পা ভেঙে ফেলেছে। এজন্যই আমি তোমার বাবার গাড়ি ভেঙে ফেলতে চেয়েছিলাম, তাই আমি তোমার বাবার গ্যারাজে গিয়েছি। তাছাড়া আমার আর কোনো ইচ্ছে ছিল না। তখন গিয়ন তার কথায় একটু সন্দেহ করে আর সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে তার সেক্রেটারিকে এটা বলে দেয় যে তারা যেন জুনিয়ংয়ের দিকে নজর রাখে। সে তার স্পোর্টস কার দেখছিল। তখনই সেখানে সাংজে চলে আসে আর তাকে ধরে বলে, তোমার কাছে চেয়ারম্যানের হোটেলের কার্ড কোথা থেকে আসলো? চেয়ারম্যানের সিক্রেট রুম থেকে তুমি এই কার্ডটি কিভাবে নিয়েছো? তুমি কি চুরি করেছো? তখন জুনিয়ং তাকে বলে, তুমি কি আসলেই আমাকে চিনতে পারছো না? আমিই চেয়ারম্যান কাং ইয়াং হো। সাংজে তার কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। তখন সে বলে, তুমি কি সোল এক্সচেঞ্জে বিলিভ করো? আমি যদি বলি তাহলে কি আমার কথায় বিলিভ করবে? আমি জানি না কিভাবে, কিন্তু সেই দিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সময় জুনিয়ংয়ের মাথায় আমার আঘাত লেগেছিল। তারপর থেকেই তার সাথে আমার সোল এক্সচেঞ্জ হয়ে যায়। সাংজে চেয়ারম্যানের কথায় বিশ্বাস করতেই যাচ্ছিল না। তখন চেয়ারম্যান তাকে এমন কিছু কথা বলে যেসব কথা তাদের দুইজন ছাড়া আর কেউই জানে না। তখন সে তার হোটেলের কার্ডটি তার হাত থেকে নিয়ে নিতে চাচ্ছিল। সাংজে সেটা দিতেই চাচ্ছিল না। তখন চেয়ারম্যান তাকে বলে, তুমি জানো হ্যান্ড রেসলিংয়ে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তখন সাংজে তার এই কথাটি শুনেও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাংজে ছাড়া এই কথা কেউই জানে না যে চেয়ারম্যান হ্যান্ড রেসলিংয়ে পারদর্শী। চেয়ারম্যান তার হোটেল কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়, আর সেখানে সাংজের চেয়ারম্যানের কথা শুনে মাথা ব্যথা হতে শুরু করে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে সোল এক্সচেঞ্জ কিভাবে সম্ভব। চেয়ারম্যান খেয়াল করে একটি গাড়ি তাকে অনেকক্ষণ যাবৎ ফলো করছে। তখন সে বুঝে যায় এই গাড়িতে যে লোক তাকে ফলো করছে সেই লোকটিকে যে গিয়ন পাঠিয়েছে। তখন সে তার হোটেলে না গিয়ে জুনিয়ংয়ের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে সে সার নেয় আর সে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা দুইজন কথা বলছিল যে যেই পোর্ট প্রজেক্টে তারা কাজ করতে চেয়েছিল সেই পোর্ট প্রজেক্টটি তারা হারিয়ে ফেলেছে। তখন সেখানে জেসিয়ং আসে। জেসিয়ং তাদের দুইজনকে বলে, যা কিছুই হয়ে যাক পোর্ট প্রজেক্ট আমি যে গিয়নকে নিতে দিব না। তখন তার শ্বশুর তাকে বলে, তোমার কাছে তো টাকাও নেই, তুমি কি করবে? আর তার সাথে অনেক রাগারাগি করতে শুরু করে। তখনই নায়ুন নাটক করতে শুরু করে যে আপনি আমার হাজব্যান্ডের সাথে এভাবে কথা বলতে পারেন না, তার সাথে আপনার ভালোভাবে কথা বলা উচিত। তখনই জেসিয়ং তার ওয়াইফকে বিশ্বাস করতে শুরু করে, আর তার শ্বশুর তাকে বলে, পোর্ট প্রজেক্ট তুমি কিনে নাও, তার বদলে তোমার যত টাকা লাগে আমি দিয়ে দিব। গিয়ন বক্সিং প্র্যাকটিস করছিল। তখনই তার কাছে তার সেক্রেটারি আসে, আর সে জুনিয়ংয়ের ব্যাপারে অনেক তথ্য তাকে জানায়, যে সে কোথায় গিয়েছিল, কোথায় ছিল, কার সাথে কথা বলছিল, সব কিছু। তারপর সে তাকে জিএফ সলিউশন কোম্পানির কথা জিজ্ঞাসা করে। তখন তার সেক্রেটারি বলে, সে কোম্পানির লোক ব্যাংক থেকে অনেক বেশি লোন নিয়েছে, এখন সে লোন পূরণ করতে পারছে না। গিয়ন তার সেক্রেটারিকে বলে সে জিএফ সলিউশনকে ব্যাংকরাপ্ট করে দিবে। তার পাশে গিয়ল ছিল, সে তার কথা শুনছিল। তখনই সে চেয়ারম্যানকে কল করে বলে গিয়ন জিএফ সলিউশনকে ব্যাংকরাপ্ট করার প্রস্তুতি নিচ্ছে। তখন জুনিয়ং বলে তাকে আমাদের আটকাতে হবে।
তখন সে মিস্টার পার্ককে কল করে জিজ্ঞাসা করে, তোমাকে যে কাজ করতে বলেছিলাম তুমি সেটা করেছো? তখন সে বলে হ্যাঁ, সে করে ফেলেছে। তারপর পাস্টের একটি সিন দেখানো হয়। মিস্টার পার্ক চেয়ারম্যানের সিক্রেট রুমে যায়। সে চেয়ারম্যানের রুম থেকে অনেকগুলো টাকা পয়সা আর স্বর্ণ ব্যাগে করে নিয়ে চলে যায়। প্রেজেন্টের সিনে মিস্টার পার্ক চেয়ারম্যানকে সেই স্বর্ণ আর টাকা কোম্পানিতে এসে তাকে দিয়ে দেয়। তার কাজ করার জন্য চেয়ারম্যান তাকে 1,00,000 টাকা উপহার হিসেবে দিয়ে দেয়। তখনই মিস্টার পার্ক তাকে বলে, আমি জানতাম না যে আপনি চেয়ারম্যানের সবচেয়ে ছোট ছেলে, কারণ আপনার সাথে তো তার চেহারা একদমই মিলে না। চেয়ারম্যানের চেহারা তো অনেক বাজে, আপনার চেহারা তো অনেক সুন্দর, তাই এটা বোঝা অনেক কঠিন যে আপনি আসলেই তার ছেলে। তার কথা শুনে চেয়ারম্যান তার হাত থেকে সেই 1,00,000 টাকা নিয়ে যায়। চেয়ারম্যান গিওলকে অনেক সুন্দর একটি জামা পরতে বলে, কারণ তারা এক জায়গায় যাবে। বস চেয়ারম্যান আর গিওলের জামা চেয়ারে এমনভাবে রেখে দিয়েছিল যেন মনে হয় যে তারা অফিসেই আছে। সেখানে সাংজে চলে আসে আর সে চেয়ারম্যানের ডায়েরি খুলে একটি পেজ ছিঁড়ে নিয়ে যায়। তখন সে তার হাতের লেখা চেয়ারম্যানের পুরনো ডায়েরির হাতের লেখার সাথে মিলাতে শুরু করে। আর সে তখন বুঝে যায় যে আসলেই চেয়ারম্যান জুনিয়ংয়ের বডিতে আছে আর তাদের সোল এক্সচেঞ্জ হয়ে গেছে। চেয়ারম্যান সাংজেকে একটি অ্যাড্রেস দেয় আর তাকে বলে এই জায়গায় এসে আমার সাথে দেখা করো। চেয়ারম্যান গিওলের সাথে তার বাসায় আসে। তখন সে খেয়াল করে গিওনের দুটি বাচ্চা তার ওয়াইফের সাথে অনেক বাজে ব্যবহার করছে, তাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছে আর তার সাথে কাজের লোকের মতো ব্যবহার করছে। চেয়ারম্যান এটা দেখার পর অনেক রেগে যায়। তখন চেয়ারম্যান তাদের দুজনের সামনে গিয়ে এমনভাবে অভিনয় করতে শুরু করে যেমন তাদের দুইজনের দাদার আত্মা তাদের পিছনেই দাঁড়িয়ে আছে, আর তারা দুজন যদি তার ওয়াইফের সাথে এভাবেই খারাপ ব্যবহার করতে থাকে কাজের লোকের মতো, তাহলে তাদের দাদার আত্মা তাদের দুজনকে শাস্তি দিবে। তারা দুইজন এই কথা বিশ্বাস না করতে চাইলে তখন চেয়ারম্যান তাদেরকে এমন একটি কথা বলে যে কথাটি চেয়ারম্যান ছাড়া আর তাদের ফ্যামিলি ছাড়া আর কেউই জানে না। আর তারা দুইজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার দাদির কাছে গিয়ে ক্ষমা চায় আর তাদেরকে বলে তাদের জন্য আজকে যে খাবারটি সে বানিয়েছিল সেটা অনেক বেশি মজা হয়েছিল। গিওল এমন একটি জামা পরে আসে। তার মা তার এই জামা দেখে তাকে এমন জামা না পরে যেতে বলে, কিন্তু তারপর সে গিওলকে যেতে দেয়। সে বাড়ি থেকে বের হয়। তখন চেয়ারম্যান তাকে বলে, আমি তোমাকে সুন্দর জামা পরে আসতে বলেছিলাম, তুমি এরকম জামা কেন পরেছো? তখন গিওল তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার জামা চেঞ্জ করে আসছি। তখনই তার পা পিছলে যায় আর সে পড়ে যেতেই নিচ্ছিল। তখনই চেয়ারম্যান তাকে ধরে ফেলে। তখনই গিওল জুনিয়ংয়ের ভালোবাসায় পড়ে যায়। চেয়ারম্যান তাকে বলে, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আর জামা চেঞ্জ করতে হবে না। জিএফ সলিউশনের সিইও লোন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাকে কেউ লোন দিচ্ছিল না, যার কারণে তার সব কর্মী তাকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর গিওন তার সাথে দেখা করতে আসে আর সে তার কোম্পানিটি কিনে নিতে চায়, কিন্তু সে তার কোম্পানি কাউকে দিবে না বলে জানিয়ে দেয়। কিছু সময় পর তার কাছে সিয়ং আসে এবং সে 100 মিলিয়ন ওনের বদলে তার কোম্পানি কিনে নিতে চায়, কিন্তু সে তাকেও কোম্পানি বিক্রি করবে না। কিছু সময় পর চেয়ারম্যান তার সাথে দেখা করতে আসে আর সে তাকে একটি কার্ড দেখায়, যে কার্ডটি ছিল স্মাইল ইনভেস্টমেন্ট কোম্পানির। সে বলে এই কোম্পানির মালিক গিওল, আর গিওল তার সাথে কথা বলতে চায়। আর তারা দুইজন 500 বিলিয়ন ওন তাকে অফার করে আর এর বদলে তারা 30% শেয়ার চায় তার কোম্পানি থেকে। জিএফ সলিউশনের সিইও বলে, আমি তোমাদেরকে 30%-এ এই কোম্পানি দিব না। তখন তারা বলে, এরপর তারা আরও 300 বিলিয়ন ওন দিয়ে চয়সিয়ং কোম্পানির কেমিক্যালসে তাকে ইনভেস্ট করতে বলে এবং তারা তাকে এই বিষয়ে হেল্প করবে। তখন জিএফ সলিউশনের সিইও ডিলে সাইন করে দেয়। চেয়ারম্যান বলে, আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার একজনের সাথে দেখা করা লাগবে। চেয়ারম্যান সেখান থেকে চলে যায় আর গিওলের সন্দেহ হতে শুরু করে হয়তো তার একটি গার্লফ্রেন্ড আছে।
সাংজে চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে চেয়ারম্যান চলে আসে। সাংজে তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে তাকে বলে, আপনার সাথে এত কিছু হয়ে গেল আর আমি আপনাকে একটুও হেল্প করতে পারলাম না। তখন তারা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে শুরু করে। তখন সাংজে তাকে বলে, আপনি পোর্ট প্রজেক্টের উপরেও একাই কাজ করেছেন। চেয়ারম্যান বলে, না, আমার সাথে গিয়োলও আছে, কিন্তু সে সোল এক্সচেঞ্জের ব্যাপারে কিছুই জানে না, আমি তাকে কিছুই বলিনি। পরের দিন গিয়ন তার কাছ থেকে কোম্পানি কিনতে যায়, কিন্তু সেই কোম্পানির সিইও তাকে বলে দেয় যে আমি এখন আর কোম্পানি কারো কাছে বিক্রি করতে চাই না, আর যদি বিক্রি করতেই হয় তাহলে টাকার পরিমাণ বাড়াতে হবে। আমার কাছে এখন এত টাকা আছে যে এই কোম্পানি বিক্রি করার আমার কোনো প্রয়োজনই হবে না। সাংজে আর গিয়নের মাঝে কম্পিটিশন চলছিল যে কে সেই কোম্পানিটি কিনবে। সাংজে বলে সে 200 মিলিয়ন ওন দেবে, তখনই গিয়ন বলে সে 250 মিলিয়ন ওন দেবে। সাংজে বলে সে 280 মিলিয়ন ওনে কোম্পানি কিনতে চায়। গিয়নের কাছে আর কিছু করার নেই, কারণ তার কাছে আর টাকা ছিল না। তখনই তার চেয়ারম্যানের সাথে দেখা হয়। চেয়ারম্যান তাকে বলে, তুমি যদি চাও আমি এখনও তোমাকে হেল্প করতে পারি। তখন সে তার কাছ থেকে হেল্প চায়। তখন চেয়ারম্যান তাকে বলে, আমি তো তোমাকে হেল্প করবই, কিন্তু এর আগে আমার কাছ থেকে তোমার মাফ চেতে হবে। তখন এত বেশি অহংকার থাকার সত্ত্বেও গিয়ন তার কাছ থেকে মাথা নিচু করে মাফ চায়। এটা দেখে গিয়ন অনেক বেশি অবাক হয়ে যায়। তারা দুইজন জিএফ সলিউশন কোম্পানির মালিকের সাথে কথা বলছিল, যাতে তারা গিয়নকে দিয়ে সেই ডিলটি সাইন করাতে পারে। কিন্তু গিয়ন জিজ্ঞাসা করে, এই পেপারসে তো 30% শেয়ার অন্য একটি কোম্পানির নামে দেওয়া। তখন সে বলে, আপনি যদি কিনতে চান তাহলে এই ডিলটি সাইন করতে পারেন, না হলে আমি সিয়ংজেকে এই ডিল বিক্রি করে দেব। তখন গিয়ন চিন্তা করে প্রথমে তার এই কোম্পানিটি কেনা উচিত, তারপর সে 30% শেয়ারের কী করবে এটা সে পরে চিন্তা করে নেবে। গিয়ন তাকে বলে, তুমি আমাকে হেল্প করেছো, তুমি এর বদলে আমার থেকে কী চাও? তখন চেয়ারম্যান তাকে বলে সে চয় সিয়ংয়ের থেকে একটি ট্রেডিংয়ের শেয়ার নিতে চায়। জে সিয়ং পরের দিন জিএফ সলিউশনের সিইওর সাথে দেখা করতে আসে, যাতে সে ডিল সাইন করতে পারে, কিন্তু সে সিইওকে কোথাও খুঁজে পায় না। এরপর সে জানতে পারে সে এই ডিলটিও কিনতে পারবে না। এই জিএফ সলিউশনের ডিলটি গিয়ন কিনে নিয়েছে। সে তার ওয়াইফকে এই বিষয়ে বলে। তখন তার ওয়াইফ তাকে বলে, তুমি গিয়নকে ব্ল্যাকমেল কেন করছো না? তখন সাংজে বলে, গিয়নের কোনো উইকনেস নেই। তখনই তার মনে পড়ে গিয়ন তার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন তার ওয়াইফকে সে এই বিষয়ে সব কিছুই বলে দেয়। চেয়ারম্যান আর গিয়ন ফ্লাইটে করে এক জায়গায় যাচ্ছিল। তখনই চেয়ারম্যান তার দিকে তাকিয়ে ব্লিঙ্ক করে। গিয়ল তখন তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে।